সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকি। তোমরা ভালো থাকো এই প্রত্যাশায় শুরু করছি আজকের লেকচারটি। ম্যাথস ফিজিক্স ল্যাবের পদার্থবিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহকারী অধ্যাপক, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ গতিবিদ্যা অধ্যায়ের সর্বশেষ লেকচারটি তোমাদের সামনে উপস্থাপন করছি। আজকের পাঠ সফলভাবে সম্পন্ন করলে তোমরা সুষম বৃত্তীয় গতি ব্যাখ্যা করতে পারবে এবং বিভিন্ন ক্ষেত্রে এই বৃত্তাকার গতির প্রয়োগ করতে পারবে। আজকের বিষয়টি খুব ইম্পর্ট্যান্ট, তোমরা খুব মনোযোগ দিয়ে লেকচারটি লক্ষ্য করো। সুষম বৃত্তীয় গতি, বৃত্তীয় গতির সংজ্ঞাটা আমরা আগে জেনে নেই। কোনো একটি বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যখন একটি বস্তু বৃত্তাকার পথে গতিশীল হয় তখন বস্তুর এই গতিকে বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি বলে। কোনো একটি বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যখন একটি বস্তু বৃত্তাকার পথে গতিশীল হয় তখন বস্তুর এই গতিকে বৃত্তীয় গতি বা ঘূর্ণন গতি বলে। পাশের চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এক্স ওয়াই অক্ষকে কেন্দ্র করে বা ও বিন্দুকে কেন্দ্র করে একটি আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি বস্তু ঘূর্ণনশীল, তাহলে বস্তুর এই গতিকে আমরা বলবো বৃত্তীয় গতি। বৃত্তীয় গতির ক্ষেত্রে কয়েকটি রাশি রয়েছে যেগুলো আমরা রৈখিক গতির ক্ষেত্রেও শিখেছি। এই রাশিগুলো আমাদের বৃত্তীয় গতির ক্ষেত্রে আবার শিখতে হবে, যেমন কৌণিক সরণ। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তু একটি নির্দিষ্ট সময়ে এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক সরণ বলে। পাশের চিত্রে ঘূর্ণনশীল বস্তু এ থেকে বি অবস্থানে যাওয়ায় একটি নির্দিষ্ট সময়ে বৃত্তাকার পথের কেন্দ্রে এ ও বি কোণ উৎপন্ন হয়েছে। খেয়াল করো, এ থেকে বি অবস্থানে যাওয়াতে তার কেন্দ্রে কিন্তু এ ও বি এই কোণটি উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটিকেই বলবো আমরা কৌণিক সরণ। একে থিটা দিয়ে প্রকাশ করা হয়, এর একক রেডিয়ান। তাহলে মনে রাখবে কৌণিক সরণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব, যেহেতু কোণ তাহলে আমরা থিটা দ্বারা প্রকাশ করব এবং এর একক হবে রেডিয়ান। আমরা রেডিয়ানে নিব, ডিগ্রি থাকলেও আমরা সেটাকে রেডিয়ানে কনভার্ট করে নিব। এক রেডিয়ান কাকে বলে এই সংখ্যাটা কখনো কখনো ক নাম্বার প্রশ্নে আসে, এটা জানতে হবে। কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ এর কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে। ব্যাসার্ধের সমান বৃত্তচাপ যে পরিমাণ কোণ উৎপন্ন করে কেন্দ্রে সেটাকে বলা হবে এক রেডিয়ান। এক রেডিয়ান সমান কত ডিগ্রি? এমসিকিউ এরকম প্রশ্ন আসতে পারে। মনে রাখবে এক রেডিয়ান সমান হচ্ছে 57.3 ডিগ্রি। 57.3 ডিগ্রি 57.3 ডিগ্রি। কৌণিক বেগ, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তু একক সময়ে এর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক বেগ বলে। যে কোনো সময় যে কোণ উৎপন্ন করে তাকে আমরা কৌণিক সরণ বললাম, কিন্তু একক সময় যে কোণ উৎপন্ন করবে তাকে বলবো আমরা কৌণিক বেগ। অর্থাৎ কৌণিক সরণের হারকে বলা হয় কৌণিক বেগ। আমরা জানি একক সময় মানেই হচ্ছে হার। এবং এখানে দেখা যাচ্ছে কৌণিক বেগের দিক কিন্তু বস্তুটি যে তলে ঘুরবে সেই তলের লম্ব বরাবর উপরের দিকে। কৌণিক বেগের দিক হবে বস্তুটি যেই তলে ঘুরছে সেই তলের লম্ব বরাবর উপরের দিকে। বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তু টি সময়ে এর কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে তবে কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। টি সময়ে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে তার কৌণিক বেগ হবে থিটা বাই টি, কারণ একক সময়ে যে কোণ উৎপন্ন করবে টি সময় করে থিটা কোণ উৎপন্ন, সুতরাং একক সময় উৎপন্ন করবে থিটা বাই টি। ঐকিক নেমেই করা যায়, তাহলে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। এটা একদম বেসিক সমীকরণ। কৌণিক বেগের বেশ কয়েকটি সমীকরণ রয়েছে, এটা হচ্ছে কৌণিক বেগের বেসিক সমীকরণ, ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। কৌণিক বেগ ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, আমরা আগেই বললাম। এর একক রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। এর আরেকটি একক রয়েছে যেটাকে বলি আমরা রেভলিউশন পার সেকেন্ড। আমরা অনেক সময় এই জিনিসটা বুঝি না। এই রেভলিউশন পার সেকেন্ড আমাদের অনেকেরই প্যাচ লাগে, এটা খুব ভালো করে বুঝে নাও। রেভলিউশন বলতে বোঝানো হচ্ছে ঘূর্ণন। রেভলিউশন পার সেকেন্ড তার মানে হচ্ছে ঘূর্ণন পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে বললো যে 5 রেভলিউশন পার সেকেন্ড, এটাতে বোঝানো হয় কি প্রতি সেকেন্ডে 5 বার ঘুরে।
প্রতি সেকেন্ডে 5 পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে। এখন একবার যদি পূর্ণ ঘুরে তাহলে সে কেন্দ্রে কত গুণ উৎপন্ন করবে? 2 পাই রেডিয়ান। তাহলে 5 রেভলিউশন পার সেকেন্ড হলে সেটাকে আমরা যখন কোনো সমীকরণ ব্যবহার করব সেটাকে অবশ্যই রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 রেভলিউশন পার সেকেন্ড মানে হলো 2 পাই রেডিয়ান পার সেকেন্ড, কারণ একবার ঘুরলে কেন্দ্রে 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন হয়। তাহলে মনে রাখবে, কৌণিক বেগ যখন তুমি কোনো উদ্দীপকে রেভলিউশন পার সেকেন্ড এককে পাবে তখন তাকে টুয়াইস পাই দিয়ে যদি গুণ করো তাহলে সেটা রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মনে রাখবে। কৌণিক বেগের মাত্রা T−1 মনে রাখবে এটাও। কৌণিক বেগের আরও কিছু রাশিমালা আছে, সেগুলো আমরা একটা একটা দেখি। ঘূর্ণনশীল বস্তুর পর্যায়কাল টি হলে, একটা বস্তু ঘুরছে তার পর্যায়কাল টি, অর্থাৎ সে টি সময়ে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে, তাহলে তার কৌণিক বেগ কেমন হবে? ওমেগা ইকুয়াল হবে টুয়াইস পাই বাই টি। টুয়াইস পাই বাই টি, এটা বিশেষ ক্ষেত্রে মনে রাখবে, যখন পর্যায়কাল দেওয়া থাকবে সেখান থেকে আমরা খুব সহজেই কৌণিক বেগটা বের করতে পারবো। কোনো ঘূর্ণনশীল বস্তু যদি টি সময়ে এন সংখ্যক পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তবে বস্তুটির কৌণিক বেগ হবে এরকম: ওমেগা ইকুয়াল টু 2 পাই এন বাই টি। ওমেগা ইকুয়াল টু 2 পাই এন বাই টি যদি টি সময়ে এন সংখ্যক ঘূর্ণন সম্পন্ন করে। রাশিগুলো মনে রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কৌণিক বেগের তাৎপর্য। তোমরা একটু নিজেরা বলার চেষ্টা করো, বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো বস্তুর কৌণিক বেগ 2.5 রেডিয়ান পার সেকেন্ড বলতে কি বোঝায়? এটা অনুধাবনমূলক প্রশ্ন থাকে, তোমরা এই প্রশ্নটি নিজেদের মতো করে অ্যান্সার করার চেষ্টা করো এবং সেটা অ্যান্সার শিট জেপিজি করে আমার ভিডিওর কমেন্টসে আপলোড করতে পারো। কৌণিক বেগ ও রৈখিক বেগের সম্পর্ক। যেহেতু একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, এর কিন্তু সব কিছুই ডাবল ডাবল থাকবে, যেমন কৌণিক বেগ, রৈখিক বেগ, কৌণিক ত্বরণ, রৈখিক ত্বরণ, কৌণিক সরণ, রৈখিক ত্বরণ, সবই কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক রয়েছে, সেটা আমরা বের করার চেষ্টা করছি। পাশের চিত্রে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে একটি বস্তু সমকৌণিক বেগে ঘুরছে। বস্তুটির পর্যায়কাল ক্যাপিটাল টি হলে আমরা পাই কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে কৌণিক বেগ আমরা পেলাম ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এখন ওই সময়ে বস্তুটি যে রৈখিক দূরত্ব অতিক্রম করবে তা হবে বৃত্তাকার পথের পরিধি। যেহেতু সে একবার ঘুরেছে, তাহলে একবারে ঘুরলে সে তার পরিধিটা একবার অতিক্রম করবে। তাহলে পরিধির মান যেটাই হোক সেটা সে অতিক্রম করেছে একবার ঘোরায়, এবং তাতে তার সময় লেগেছে ক্যাপিটাল টি, যেহেতু পর্যায়কাল ক্যাপিটাল টি। তাহলে আমরা লিখতে পারি বস্তুটির বেগের মান হবে ভি ইকুয়াল টু 2 পাই আর বাই টি। বস্তুটির বেগের মান ভি ইকুয়াল টু 2 পাই আর বাই টি, দূরত্ব বাই সময়, বা ভি ইকুয়াল টু 2 পাই বাই টি ইন্টু আর, ওখান থেকে আমরা লিখতে পারি। আর 2 পাই বাই টি মানে ওমেগা, কাজে ভি ইকুয়াল টু ওমেগা আর। এটাই হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে আরেকটি সম্পর্ক রয়েছে, যেটা ভেক্টর সম্পর্ক। এটা স্কেলার সম্পর্ক, আরেকটি রয়েছে ভেক্টর সম্পর্ক। এই সম্পর্কটি জাস্ট তোমরা জেনে রাখো। আমরা ভেক্টর রূপে এটাকে লিখতে পারি ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, এটা মনে রাখবে। কৌণিক ত্বরণ কি? বৃত্তাকার পথে অসম কৌণিক বেগে ঘূর্ণনশীল কোনো বস্তুর কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। এটা তোমরা ত্বরণের সংজ্ঞা যেভাবে শিখেছো সেভাবেই, যে বেগের পরিবর্তনের হারকে বলি আমরা ত্বরণ, তাহলে এখানে কৌণিক বেগের পরিবর্তনের হারকে বলবো কৌণিক ত্বরণ, বাই দ্য সেম ওয়ে। অর্থাৎ কৌণিক বেগের পরিবর্তনের হারই হচ্ছে কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এর একক রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এর মাত্রা T−2। তথ্যগুলো মনে রাখবে, এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। কৌণিক ত্বরণ ও রৈখিক ত্বরণের সম্পর্ক।
কৌণিক বেগ এবং রৈখিক বেগের যেহেতু সম্পর্ক রয়েছে, তদ্রূপ কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যেও সম্পর্ক বিদ্যমান। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এই সমীকরণের উভয় পক্ষকে যদি আমরা টি এর সাপেক্ষে ব্যবকলন করি, মানে সময়ের সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে আমরা পাবো ডিডিটি অফ ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ওমেগা আর, বা ডিডিটি অফ ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ওমেগা ইন্টু আর। আর ডিডিটি অফ ভি মানে বুঝতে পারছি আমরা এটা ত্বরণ, আর ডিডিটি অফ ওমেগা মানে হবে কৌণিক ত্বরণ, কারণ এটা কৌণিক বেগের পরিবর্তনের হার আর এটা রৈখিক বেগের পরিবর্তনের হার, কাজে এটা রৈখিক ত্বরণ, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। সো এ ইজ ইকুয়াল টু আলফা আর। এটি হচ্ছে কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক। অর্থাৎ কি দেখা যাচ্ছে, কৌণিক রাশিকে ব্যাসার্ধ দিয়ে গুণ করলেই কিন্তু রৈখিক রাশিটা পাওয়া যাচ্ছে। যেমন ভি ইজ ইকুয়াল টু কি ওমেগা আর, তাহলে ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ, তাহলে কৌণিক বেগকে ব্যাসার্ধ দিয়ে গুণ করলে অনুরূপ রৈখিক রাশিটা পাওয়া যাচ্ছে, মানে রৈখিক বেগ পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে কৌণিক ত্বরণ হচ্ছে আলফা, তাকে ব্যাসার্ধ আর দ্বারা গুণ করো, তাহলে তুমি রৈখিক ত্বরণ এ পেয়ে যাচ্ছ। কেন্দ্রমুখী ত্বরণ, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে সুষম কৌণিক বেগে ঘূর্ণনশীল কোনো বস্তুর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তনের হারকে বস্তুটির কেন্দ্রমুখী ত্বরণ বলে। বস্তুটি ঘুরছে কিন্তু সুষম কৌণিক বেগে, কিন্তু তারপরও এর কেন্দ্রের দিকে বেগের পরিবর্তন ঘটে। এই জন্য যেহেতু বেগের পরিবর্তন ঘটছে, ফলে কেন্দ্রমুখী ত্বরণ সৃষ্টি হচ্ছে, মানে ত্বরণের সৃষ্টি হচ্ছে। আর এই ত্বরণটা কেন্দ্রের দিকে, এই জন্য আমরা বলি এটাকে কেন্দ্রমুখী ত্বরণ। কেন্দ্রমুখী ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা রৈখিক ত্বরণ, এবং মাত্রা এল টি ইনভার্স 2। আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এম ভরের কোনো বস্তু যদি ওমেগা সমকৌণিক বেগে আবর্তন করে, তবে এর কেন্দ্রমুখী ত্বরণ এ ইজ ইকুয়াল টু হবে ওমেগা স্কোয়ার আর, এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর। অথবা রৈখিক বেগের মান ভি হলে আমরা রৈখিক বেগের সাহায্যেও কেন্দ্রমুখী ত্বরণকে প্রকাশ করতে পারি, তখন এ ইজ ইকুয়াল টু হবে ভি স্কোয়ার বাই আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণের দুটি রাশিমালা হলো, একটি রৈখিক বেগের মাধ্যমে আর একটি কৌণিক বেগের মাধ্যমে। যখন যেটা দেওয়া থাকবে তোমাকে সেটাই ইউজ করতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, অন্যটি হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এই দুটি সমীকরণ থাকলো। একটা প্র্যাকটিস ওয়ার্ক দিচ্ছি তোমাদের। 2.5 কেজি ভরের কোনো বস্তু 1.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 80 বার আবর্তন করে। 2.5 কেজি ভরের কোনো বস্তু 1.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 80 বার আবর্তন করে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বস্তুটির বেগ নির্ণয় করো। 2. বস্তুর উপর কি পরিমাণ কেন্দ্রমুখী ত্বরণ সৃষ্টি হবে। বস্তুটির বেগ নির্ণয় করো এবং বস্তুর উপর কি পরিমাণ কেন্দ্রমুখী ত্বরণ সৃষ্টি হবে। একটি কথা মনে রাখবা, বেগ বললে বুঝতে হবে এটা রৈখিক বেগের কথা বলা হয়েছে, আর কৌণিক বেগ বললে এটা বলা থাকবে যে কৌণিক বেগ। এটা যেন কখনো কনফিউশন না হয় তোমাদের। তো আমাকে সময় দেওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।